১৯ শতকের বাংলা সাহিত্যের ইতিহাস একদম গোড়া থেকে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন এক যুগান্তকারী শতাব্দীতে প্রবেশ করতে যাচ্ছি যা আমাদের ভাষার পুরো গতিপথটাই বদলে দিয়েছিল। ১৮০০ থেকে ১৯০০ সাল, এই এক শতাব্দীতেই কিন্তু বাংলা সাহিত্যের আধুনিক যুগের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। স্যার, আমি তো এই সেশনটার জন্যই মুখিয়েছিলাম। সামনেই আমার বিসিএস পরীক্ষা, আর ঘাটলে দেখা যায় বাংলা সাহিত্যের এই নির্দিষ্ট টাইমলাইন থেকে অন্তত ৩-৪টি প্রশ্ন প্রতি বছর থাকেই। এই সময়কালটা একদম নিখুঁতভাবে আয়ত্ত করা তাই আমার জন্য ভীষণ জরুরি। একদম ঠিক বলেছ, আর সেজন্যই আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা খুব পরিষ্কার। আমরা মূলত 4টি ধাপে এগোব। প্রথমে গদ্যের সূচনা, এরপর 4 অমর সাহিত্যিক, তারপর প্রথম সৃষ্টির তালিকা এবং সবশেষে অমিত্রাক্ষর বিপ্লব। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে, গদ্যের সূচনা, অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপন। আচ্ছা স্যার, ১৯ শতকের আগে তো সবই পদ্য বা কবিতায় লেখা হতো, তাই না? তাহলে হঠাৎ করে গদ্যের এই বিস্ফোরণটা কোত্থেকে হলো? দারুণ পয়েন্ট। সালটা ১৮০০। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ কর্মচারীদের এদেশীয় ভাষা শেখানোর জন্য লর্ড ওয়েলসলি কলকাতায় একটা কলেজ প্রতিষ্ঠা করলেন, ফোর্ট উইলিয়াম কলেজ। আক্ষরিক অর্থেই এটা ছিল বাংলা গদ্যের সূতিকাগার। এরপর ১৮০১ সালে এসে আমরা পেলাম বাঙালি রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ, রামরাম বসুর লেখা রাজা প্রতাপাদিত্য চরিত্র। আর সংবাদপত্র, সেটা কবে এলো? সেটার জন্য অপেক্ষা করতে হয় ১৮১৮ সাল পর্যন্ত। শ্রীরামপুর মিশন থেকে বেরোল প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন এবং সাপ্তাহিক সমাচার দর্পণ। আর ঠিক ১৯ বছর পর ১৮৩৯ সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত নিয়ে এলেন প্রথম বাংলা দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর। পরীক্ষার জন্য এই টাইমলাইনটা কিন্তু খুবই ক্রুশিয়াল। এবার আমরা ঢুকছি দ্বিতীয় পর্বে, 4 অমর সাহিত্যিক, যারা হলেন আমাদের ভাষার মূল স্থপতি। এদের মনে রাখার জন্য একটা দারুণ ছড়া আছে, জানো তো? রামমোহন পথ গড়িয়া, বিদ্যাসাগর গদ্য নির্মাণ, মাইকেল অমৃতাক্ষর বঙ্কিম উপন্যাস প্রাণ। ব্যাস, এই এক লাইনেই 4 মহারথী। তবে এখানেই বিসিএস সিলেবাসের সবচেয়ে বড় ট্র্যাপ বা ফাঁদটা লুকিয়ে আছে। গদ্যের প্রথম 2 জন স্থপতিকে অনেকেই পরীক্ষার হলে গিয়ে গুলিয়ে ফেলেন। চলো আজকে এই কনফিউশনটা চিরতরে দূর করি। ও আচ্ছা, তার মানে রাজা রামমোহন রায় যেহেতু সময়কালের দিক থেকে আগে এসেছিলেন, মানে ১৭৭২ সালে ওনার জন্ম, তাই তিনিই প্রথম বাংলা গদ্যের পথ দেখিয়েছিলেন। এজন্য তিনি হলেন বাংলা গদ্যের পথকৃৎ বা পায়োনিয়ার। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিলেন পরে, যিনি গদ্যকে একটা নির্দিষ্ট শৈলী আর সৌন্দর্য দিয়েছিলেন, তাই তিনি হলেন জনক বা ফাদার। ঠিক ধরলাম তো স্যার? একদম পারফেক্ট। রামমোহন পথকৃৎ আর বিদ্যাসাগর জনক, দুটো উপাধি সম্পূর্ণ আলাদা, এটা কোনোভাবেই গুলিয়ে ফেলা যাবে না। এবার আসি তৃতীয় স্থপতির কথায়, মাইকেল মধুসূদন দত্ত। ওনাকে সাহিত্যের উদ্ভাবক বলা যায়। জানলে অবাক হবে, বাংলা সাহিত্যে তিনি একাই 5টি বিশাল প্রথম সৃষ্টির জন্ম দিয়েছেন। বাপরে, একাই 5টি প্রথম? সেগুলো কি কি? হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদবধ কাব্য, প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা, প্রথম ট্র্যাজেডি কৃষ্ণকুমারী এবং প্রথম প্রহসন একেই কি বলে সভ্যতা, সবই তার সৃষ্টি। এখানেই শেষ নয়, বাংলায় প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতার প্রবর্তনও তিনি করেন। একজন মানুষের হাত ধরে এতগুলো শাখার সার্থক সূচনা জাস্ট ভাবা যায় না। সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো একটা লিস্ট। তাহলে স্যার, আমাদের চতুর্থ স্থপতি মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সবচেয়ে বড় অবদানটা কি ছিল? মেন্টর। বঙ্কিমচন্দ্রের সবচেয়ে বড় পরিচয়টা লুকিয়ে আছে 14 সংখ্যাটির মধ্যে। যাকে আমরা সাহিত্য সম্রাট বলি, তিনি তার জীবনে ঠিক 14টি উপন্যাস রচনা করেছিলেন। আর তিনি হলেন বাংলা উপন্যাসের জনক। আর উপন্যাসের কথা যখন উঠলই, চলো আমরা আমাদের তৃতীয় পর্বে চলে যাই, প্রথম সৃষ্টির তালিকা। এটা হলো পরীক্ষার একদম সলিড ব্লুপ্রিন্ট। স্যার, এই জায়গাটাতেই আমার একটা খটকা লাগে সবসময়। প্রথম বাংলা উপন্যাস নিয়ে আমি প্রায়ই কনফিউজড হয়ে যাই। আসলে কৃতিত্বটা কার? প্যারীচাঁদ মিত্র নাকি বঙ্কিমচন্দ্র? বইতে তো দুরকমই দেখেছি। খুব কমন একটা কনফিউশন। ব্যাপারটা আসলে খুব সিম্পল। ১৮৫৮ সালে প্যারীচাঁদ মিত্র, যিনি কিনা টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে লিখতেন, তিনি প্রথম একটা মৌলিক উপন্যাস লেখার চেষ্টা করেন, আলালের ঘরের দুলাল। এটা ছিল প্রথম মৌলিক উপন্যাস, কিন্তু উপন্যাসের যে সঠিক শিল্পরূপ বা গঠন, সেটা এতে পুরোপুরি ছিল না। সেই সার্থকতাটা প্রথম দেখা গেল ১৮৬৫ সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনীতে। তাই দুর্গেশনন্দিনী হল প্রথম সার্থক বাংলা উপন্যাস। পরীক্ষায় প্রথম নাকি প্রথম সার্থক জানতে চেয়েছে, সেটা খেয়াল করে উত্তর দাগাতে হবে। দারুণ। এবার আমরা ঢুকছি আমাদের আজকের শেষ পর্বে, পর্ব 4, অমিত্রাক্ষর বিপ্লব এবং মাস্টারপিস সৃষ্টি। ছাত্র মাইকেল মধুসূদনের মহাকাব্য বা নাটকের অবদান তো বুঝলাম, কিন্তু তার কবিতায় এমন কি প্রযুক্তিগত ম্যাজিক ছিল যা পুরো যুগটাকে বদলে দিল?
মেন্টর। সেই ম্যাজিকের নামই হল অমিত্রাক্ষর ছন্দ। আগে বাংলা কবিতায় লাইনের শেষে অন্তমিল বা ছন্দ মেলানোটা একদম বাধ্যতামূলক ছিল। মাইকেল ইংরেজি ব্ল্যাঙ্ক ভার্সের অনুকরণে এই শেকলটা ভাঙলেন। এই নতুন ছন্দে প্রতিটি লাইনে ১৪টি অক্ষর থাকে ঠিকই, কিন্তু লাইনের শেষে কোনো মিল রাখার বাধ্যতাবাধকতা থাকে না। ভাব বা অর্থ এক লাইনের শেষ না হয়ে নদীর স্রোতের মতো পরের লাইনে প্রবাহিত হয়। কবিতা পেল এক অভাবনীয় স্বাধীনতা। আর এই ছন্দের সবচেয়ে পারফেক্ট প্রয়োগটা ঘটে ১৮৬১ সালে, তার অমর সৃষ্টি মেঘনাদ বধ কাব্যে। শুধু ছন্দেই নয়, কাহিনীতেও ছিল চরম স্পর্ধা। মাইকেল বাল্মীকির রামায়ণের মূল কাঠামোটাকেই উল্টে দিলেন। রাবণ আর তার ছেলে মেঘনাদকে তিনি দেখালেন দেশপ্রেমিক মহান বীর হিসেবে, আর রামকে দেখানো হলেন অপেক্ষাকৃত ম্লান, একদম আনপ্রেসিডেন্টেড একটা ভাবনা। তবে হ্যাঁ, এই মেঘনাদবধ কাব্য থেকে বিসিএসে আরও একটা মারাত্মক ট্র্যাপ আসে, আর তার উত্তর লুকিয়ে আছে ৯ সংখ্যাটিতে। ছাত্র ৯ সংখ্যাটি কেন স্যার? ৯ কে এমন আছে? কারণ মেঘনাদবধ কাব্যে ঠিক ৯টি স্বর্গ বা অধ্যায় আছে। অনেকেই রামায়ণের ৭ কাণ্ডের সাথে এটাকে গুলিয়ে ফেলে পরীক্ষার হলে ৭ দাগিয়ে দিয়ে আসেন। তাই এটা একদম মাথায় গেঁথে নাও, মেঘনাদবধ কাব্যের স্বর্গসংখ্যা ৯টি। ১৯ শতকের এই সাহিত্য কিন্তু শুধু বইয়ের পাতাতেই আটকে ছিল না। তৎকালীন সমাজ আর জাতীয়তাবাদী আন্দোলনে এর প্রভাব ছিল বিশাল। যেমন বঙ্কিমচন্দ্রের ১৮৮২ সালের আনন্দমঠ উপন্যাসের সেই বিখ্যাত পংক্তি, বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। এটি পরবর্তীতে ভারতের জাতীয় গান হিসাবে স্বীকৃতি পায় এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে এক বিশাল অনুপ্রেরণা হিসাবে কাজ করে। অসাধারণ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই আলোচনা আমার মাথার ভেতর ঘুরতে থাকা অনেকগুলো কনফিউশন আর এক্সাম ট্র্যাপ একেবারে জলের মতো পরিষ্কার করে দিয়েছে। আমারও খুব ভালো লাগছে যে বিষয়টা পরিষ্কার করতে পেরেছি। আজকের এই পুরো জার্নি থেকে সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। ১৯ শতকের এই ভিত্তিগুলোর কথা যদি মাথায় রাখি, তাহলে আধুনিক বাংলা সাহিত্য পড়ার দৃষ্টিভঙ্গিটা কি আমাদের চিরতরে বদলে যায় না? এই প্রশ্নটার উত্তর খোঁজার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। পড়াশোনা চলতে থাকুক।